নদী, গ্রেনেড। পর্ব 10। সেলিনা হোসেন। মাসখানেক পর কাদের আর হাফিজ এসে বুড়ির দরজায় টোকা দেয়। তখনও ভোর হয়নি, আধার দ্রুত সরে যাচ্ছে। বুড়ির বুক ধড়ফড়িয়ে ওঠে। কি হলো আবার? চকিতে মনে হয় গুলির শব্দ, আগুন, রক্ত, মৃত্যু ইত্যকার বিবিধ ভাবনা। অনেকক্ষণ বুড়ি নড়তে পারে না। মনে হয় কলিমের মা ডাকের তীব্র চিৎকার, সঙ্গে সঙ্গে একরাশ গুলির শব্দ বুড়ির কান ঝাঁকিয়ে দেয়। বাইরে ওরা অস্থির হয়ে ওঠে। দেরি করার সময় নেই। এদিক ওদিক হলে বাতাসও শত্রুতা করতে পারে। কাদের আর হাফিজের কিছু হলো না তো? বুড়ি স্থির হয়ে থাকে। বাইরে ওদের অস্থির কণ্ঠ উচ্চ হয়, চাচি, ও চাচি। সেই ডাকে বুড়ির রক্ত নাড়া দিয়ে ওঠে। কি রে, এত রাতে কি? আমরা যাচ্ছি। কোথায়? মুক্তিবাহিনীতে যোগ দিতে। আমরা যুদ্ধ করব। আপনাকে বলেছিলাম না? কাউকে কিছু বলিনি, শুধু আপনাকে বলে যাচ্ছি। আপনি বাবাকে বুঝিয়ে বলবেন। বুড়ির মনে হয় অবিকল সলিমের কণ্ঠ। এমনি করে সলিম একদিন চলে গিয়েছে। বুড়ির ঠোঁট কাঁপে থর থর করে। আমাদের দোয়া করবেন চাচি, যেন বুক ফুলিয়ে আবার ফিরে আসতে পারি। ওরা পায়ে হাত দিয়ে সালাম করে। বুড়ি অভিভূত হয়ে যায়। ওরা যে সত্যি এতটা সাহসী হয়ে উঠতে পারবে, কাছে বসে ভাবতেই পারিনি তা। ওদের গায়ে মাথায় হাত বুলিয়ে দেয়। দেবদূতের আলোর মতো ওরা এখন উজ্জ্বল। জিজ্ঞাসা উকি দেয়, ফেরেশতা কি এমনই হয়, এমনি জ্যোতির্ময়? আরও মনে হয় ওদের শরীর থেকে যেন কেমন একটা গন্ধ আসছে, অপার্থিব গন্ধ। সেই মোহনী গন্ধ বুড়িকে পাগল করে দেয়। ছেলে দুটোর হাত উঠিয়ে নাকের কাছে নিয়ে শুকে দেখে। না, কোনো বিশেষ জায়গা থেকে নয়, চারিদিক থেকে একটা অদ্ভুত গন্ধ ভেসে আসছে। কি চাচি? কাদের আর হাফিজ অবাক হয়। কিছু না, দোয়া করি, দোয়া করি। বুড়ির ঠোঁট কাঁপে, আর কিছু বলতে পারে না। যাই চাচি, বুকে বল রাখবেন। আপনার কিছু ভয় নেই। সময় সুযোগ মতো আমরা আসবো আপনার কাছে। কোনো দরকার হলে বাবাকে বলবেন। আধারের গায়ে মিলেমিশে ছেলে দুটো চলে যায়। বুড়ির মনে হলো ওর চারপাশে এখন আর কোনো আধার নেই। দু হাতে আলো ছড়াতে ছড়াতে ওরা ফেরেশতার মতো চলে গেল। ওরা এখন স্বর্গের সন্ধানে ব্যস্ত। বুড়িকে নতুন করে বেঁচে থাকার সাহস দিয়ে গেল। মনে হয় এখন আর ওর তেমন ভয় করছে না। সমস্ত ভয় ধানের কুড়োর মতো ঝেড়ে ফেলে দিল। ওরা চলে যাবার পর নিশ্চিন্তে ঘুম এলো ওর। বিছানায় শুয়ে শুনল দূরে গুলির শব্দ। এখন নিবিড় ভাবনায় মগ্ন হয়ে বুড়ি প্রার্থনা করে, আল্লাহ আরও মানুষ দাও, সাহসী বেপরোয়া মানুষ দাও। বানে ডোবা হলদি গায়ের মতো মানুষের বানে ভাসিয়ে দাও আমাদের। বুড়ি আবার নিঃসঙ্গ হয়ে পড়ে। কাদের হাফিজের সঙ্গে কথা বলে তবু কিছুটা সময় কাটত। এখন কথার জন্য ব্যাকুল হয়ে ওঠে। অসহ্য নীরবতাকে চিরে দু টুকরো করে ফেলতে ইচ্ছে করে। মনে পড়ে রমিজার মাছ কাটা বটির কথা। খুব ধারালো ছিল বটিটা, পোঁচ দিলেই কচ করে কেটে যেত। কিন্তু নীরবতাকে কি কাটা যায়? নীরবতা কোনো মাছের মতো একটা জীবন্ত কিছু নয়। কুটুম পাখি আর ডাকে না, অথবা ডাকলেও বুড়ির মাথায় তো তেমন করে ঢোকে না। হঠাৎ করে দু একটা শালিক কিচকিচ করে ওঠে রান্নাঘরের চালের ওপর। ওর মনে হয় অলৌকিক কণ্ঠস্বরের মতো কে যেন অলিখিত ভাষায় ভীষণ কিছু পাঠ করে যাচ্ছে। বুড়ি তো কিছু বুঝতে পারছে না, অথচ ওই শব্দটুকুর জন্যে যেন কত কালের প্রতীক্ষা বুড়ির। দূরে যখন কোথাও বোমা ফাটে, যখন পুল ভেঙে যায়, তখন বুড়ির নিঃশ্বাস দ্রুত হয়। ওই শব্দগুলো মনে হয় নিজের অস্তিত্বের চাইতে বেশি, শ্বাস প্রশ্বাসের চেয়েও মূল্যবান। ৩-৪ দিন পর দক্ষিণ দিকের ঘরের ছেলেটি এসে বুড়ির পায়ে হাত দিয়ে সালাম করে।
খালা, দোয়া করো, মুক্তিবাহিনীতে যাচ্ছি। বুড়ি দোয়া করে, হাসি মুখে বিদায় দেয়। মনে মনে আশ্বস্ত হয়, 1-2 করে অনেক ছেলে চলে গেছে। আল্লাহ বুড়ির কথা শুনছে, আল্লাহ বুড়িকে মানুষ দিচ্ছে। স্রোতের মতো ওরা আসছে। চারপাশের ছেলেগুলোর ভেতর এত তেজ ছিল, তা একবারও টের পেল না কেন? তাহলে বুড়ির উপলব্ধিতে কোথাও কি কোনো ফাঁক ছিল? দৃপ্ত ভঙ্গিতে চলে যাওয়া ছেলেটির গমন পথের দিকে তাকিয়ে থাকে। ও পিছু তাকায় না, কোনো দিকে খেয়াল করে না, সামনের লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে। পুরো হলদিগা এখন ওই ছেলেগুলোর শক্তির ওপর ভর করে দাঁড়িয়ে আছে। ওদের কাছে নিজেকে খুব তুচ্ছ মনে হয় বুড়ির। বুড়ি কোনো কাজেই আসে না। ওদের মতো অমন করে ছুটে বেরিয়ে যেতে পারে না। ওর শক্তি নেই, সে বয়সও নেই, অথচ বুড়ি কাজ চায়, হলদিগার জন্য কিছু করতে চায়। হলদিগা যে বুড়ির প্রাণের চাইতেও প্রিয়। মনে হয় নিতাও একটা কিছু করছে, অন্তত গানে গানে মন্ত্র ছড়াচ্ছে। ওর গানের গলায় এখন বোমা হয়ে অসংখ্য লোকের বুকের পুল দুম করে ফাটিয়ে দিচ্ছে। নিতা কাজ পেয়ে মহান হয়েছে, আর বুড়ি পরক্ষণে চোখ পড়ে রইসের দিকে। 17 বছর বয়স ওর, দেহটা বেশ সুঠাম। ওর বেড়ে উঠতে কোনো ফাঁক নেই, কোনো ঘাটতিও নেই, কিন্তু ওর মুখ দিয়ে লালা পড়ছে। ও বাম হাত দিয়ে একটা মাছি তাড়াতে চেষ্টা করছে। বারান্দায় পা ঝুলিয়ে বসে পা দোলাচ্ছে, চারিদিকে বোকার মতো তাকাচ্ছে, কখনো হাততালি দিয়ে হাসছে। বুড়ি উঠোনে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে থাকে। কি হবে এই ছেলে দিয়ে? ও ভাইয়ের মৃত্যুকে উপলব্ধি করতে পারেনি। দেশ জুড়ে যে এত বড় ঘটনা ঘটে যাচ্ছে, তার সঙ্গে ওর কোনো যোগ নেই। পৃথিবীর সব ঘটনা থেকে বিচ্ছিন্ন। বুড়ির ভীষণ কান্না পেল। ও তো পারত ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে, ও তো পারত জনযুদ্ধের অংশীদার হতে, মুক্তিবাহিনীর একজন হয়ে বেপরোয়া যোদ্ধা মানুষ হতে। বুড়ি চকিতে মনে হলো, এই ছেলের বেঁচে থেকে কি লাভ? এই ছেলে না থাকলেই ভালো। প্রতি মুহূর্তে এত বড় একটা ছেলের অসহায় পঙ্গুত্ব বুড়িকে যন্ত্রণার নরকে দগ্ধ করে। পর মুহূর্তে মন ছটফটিয়ে ওঠে, দৌড়ে আসে বারান্দায়। রইসের মাথা বুকে জড়িয়ে ধরে চোখের পানিতে ভিজিয়ে দেয় মাথা, নাক, গাল। রইস বিরক্ত হয়, বুড়িকে হাত দিয়ে সরিয়ে দেয়, ঠেলে ফেলতে চায়। বুড়ি তবুও যখন ছাড়ে না, তখন ধাক্কা দিয়ে সরিয়ে নিচে নেমে যায়, যেন মায়ের এ ধরনের আচরণ সহ্য করতে রাজি নয়। ও কাচারি ঘরের দিকে হাঁটতে থাকে, অকারণে হাঁসগুলোকে তাড়ায়, বাঘার পিঠে 2 ঘা বসিয়ে দেয়। বুড়ি ওর ওপর রাগ করতে পারে না। ওর ওপর রাগ করলে সেটা নিজের ওপর এসে পড়ে, কষ্ট হয়। কলিমের মৃত্যু কাটা হয়ে বিধে আসে হৃৎপিণ্ডে। কয়েকজন দানব আকারের মানুষের ছায়া বুড়িকে গ্রাস করে। ক্ষণিকের জন্য ওর নড়ে ওঠার ক্ষমতা রোধ হয়ে যায়। কদিন পর কাদের আর হাফিজের বাবা রমজান আলীকে ধরে নিয়ে গেল মিলিটারি। 2-3 দিন চাপা ছিল খবরটা, কিন্তু বেশি দিন রাখা গেল না। কিভাবে যেন জানতে পারে ওরা, তাই মার মুখী হয়ে ছুটে এসেছে। ওরা মারপিট করলো বাড়ির লোকদের। বুড়ির ভাগ্য ভালো যে ওর ঘরে আসেনি। কলিমকে মেরে যাবার পর ওরা আর ঘরে ঢোকেনি। ও ঘরে বসে শুনেছে পুরুষদের আত্মচিৎকার, মেয়েদের কান্না, ছোটদের হইচই। বুড়ি শুধু বসে বসে আল্লাহর কাছে তার নিজস্ব প্রার্থনা করেছে, মানুষ দাও, মানুষ দাও। ওরা চলে যাবার পর সমস্ত বাড়িটা নিঝুম হয়ে গেলে বুড়ি চকিতে মনে হয়, কে কাজটা করলো? ওকে একবারও বুঝতে পারেনি যে বিশ্বাসঘাতকতাও নিজের সঙ্গেই করল নিজের পায়ের তলার মাটির সঙ্গে। এ মাটির রং যে চেনে না, সে মাটিতে পা রাখার অধিকার তার নেই।
বুড়ির ইচ্ছে করে সে বিশ্বাসঘাতককে টুটি চেপে ধরতে। মনসুরের কথা মনে হতে রক্ত ছলকে ওঠে। সলিমের কথা ওই বলেছিল। দুদিন আগে জলপাই গাছের নিচে দাঁড়িয়ে মনসুর ওকে জিজ্ঞেস করেছিল, রমজান আলীর ছেলে দুটোকে আর দেখছি না যে? ওদের নানা বাড়ি গেছে। ও তাই নাকি? হ্যাঁ, ওদের নানার খুব অসুখ। ওদের মা মারা গেল না? ওদের মার তো শরীর খারাপ, ভরা মাস যে। ও, মনসুর হেসেছিল। তোমার এত খোঁজ নেবার কি দরকার বাপু? না, এমনি। মনসুর আর দাঁড়ায়নি, হন হন করে মেঠো পথে নেমে গিয়েছিল। ওর কালো ছাতি অনেক দূরে মিলিয়ে যাবার পরও বুড়ির মনে হয়নি যে মনসুর কথাটা আদৌ বিশ্বাস করেনি, উল্টো আরও সাতকাহন গেয়ে লাগিয়েছিল। এখন বুড়ি নিজের উত্তেজনা চেপে রাখতে পারে না। মনসুর, তুই একটা বেজম্মা। তোর মা বাপের জন্মের ঠিক নাই। তুই যাদের সঙ্গে হাত মিলিয়েছিস ওরা তোর কে? তুই ভুলে গেলি তোর 14 পুরুষের ভিটে মাটির কথা, তোর সঙ্গে একই জল হাওয়া বেড়ে ওঠা মানুষদের কথা। এ মাটি এখনো তোকে ছুঁড়ে ফেলে দেয় না কেন মনসুর? বুড়ি আরো শক্ত কথা বলতে চায়, কিন্তু জুৎসই কিছু মুখে আসে না। বুড়ির ক্রোধ শুধু বাড়ে, ঘৃণা বাড়ে। বুড়ির মুখে কথা আসে না, শুধু ক্রোধ বাড়ে আর ঘৃণা বাড়ে, শুধু ক্রোধ আর ঘৃণা। শেষে আর একবার মুখ খোলে, মনসুর, তোর আর আমার ভাষা এক, মাটি এক। এ লজ্জায় আমি বাঁচি না যে। ও সুপুরি বাগানের নিরিবিলি ছায়ায় আসে, কলিমের কবরের কাছে এসে দাঁড়ায়। জায়গাটা বড় শ্যামল, শীতল, বুড়ির ভীষণ প্রিয়। এখানে এলে ও নিজের দুঃখের কথা ভুলতে পারে। ওর তখন সাহস বাড়ে, বুকের দিগন্ত প্রসারিত হয়, মহাসমুদ্রের মতো অনবরত গর্জনে উন্মাতাল হয়ে ওঠে বুড়ির হৃৎপিণ্ড। পরদিন রমজান আলী ফিরে এলো। গায়ে জ্বর, সারা শরীরে ব্যথা। মারের চোটে কাহিল হয়ে পড়েছে বেচারা, বিছানা থেকে উঠতেই পারে না। বুড়ি দেখতে গিয়েছিল। ওকে দেখে রমজান আলী কিছু বলেনি, ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছিল। বুড়ি অনেকক্ষণ চুপচাপ করে থাকে। রমজান আলীর বউ গায়ে তেল মালিশ করে দেয়। ও উঠে যেতেই বুড়ি কাছে আসে। রমজান ভাই, কষ্ট মনে না গায়ে? গায়ে, রমজান আলী স্থির কণ্ঠে বলে। ওরা একটা ভালো কাজে গেছে রমজান ভাই, সে আমি জানি। ওদের তুমি দোয়া করো। এতক্ষণে রমজান আলী সামান্য হাসে। রইসের মা, কলিম গেছে, তবুও তুমি ভাঙনি। বুড়ি কথা না বাড়িয়ে নিঃশব্দে সরে আসে। কাদের আর হাফিজ চলে যাওয়ার দরুন রমজান আলী মার খেয়েছে, এজন্য ওর মনে কোনো কষ্ট নেই দেখে বুড়ি আশ্বস্ত হয়। এটুকুই চেয়েছিল, যত কষ্টই হোক সইতে হবে। ওদের যাওয়ার পথ খুলে রাখতে হবে, সেটা বন্ধ হতে দেয়া যাবে না। গোয়াল থেকে গরু বের করে এনে বুড়ি বাঁশবনে এসে বসে। অনেকদিন পর আজ গরুটা ছেড়ে দেয়। একটু উঁচু কণ্ঠেই বলে, তুই আজ তোর খুশি মতো চড়ে বেড়া, তোকে আজ বাঁধব না। বুড়ি লটকন গাছের গুড়িতে হেলান দেয়। রমজান আলীকে মনে মনে শ্রদ্ধা জানায়। মার খেয়েছে, তবুও বলেনি যে ওরা কোথায় গেছে। শুধু ওরা দুজন অক্ষম মা ছেলে হলদিকার জন্য কিছুই করতে পারছে না। গোটা গা জুড়ে তোলপাড় করে বয়ে যায় ঘটনা। কত নিত্য নতুন খবর আসে। খবর আসে যুদ্ধের, ছেলেদের কৃতিত্বের, খবর আসে দানব হত্যার, কখনো কোনো প্রিয় মুক্তিযোদ্ধার মৃত্যুর। শব্দ আসে মেশিন গানের ব্রাশ ফায়ারের, প্রচণ্ড শব্দে ফেটে যাওয়া ডিনামাইটের। মাঝে মাঝে ইচ্ছে করে ছেলেদের হাতের রাইফেল হয়ে যেতে, ডিনামাইট হয়ে যেতে, বোমা হয়ে যেতে। ওই রকম প্রচণ্ড শব্দে ফেটে গিয়ে যদি একটা পুল উড়িয়ে দিতে পারত যদি মিলিটারির ক্যাম্প ধ্বংস করে দিতে,
অসংখ্য মৃত সৈনিকের বুকের উপর দিয়ে ঝড়ো হাওয়ার মতো বয়ে যেতে? মাঝে মাঝে মনে হয় যে একটা মেশিন গান হয়ে গেছে। ছেলেদের কাঁধে সওয়ার হয়ে কখনো ছুটে যাচ্ছে, কখনো পিঠের উপর চড়ে বুকে হাঁটা ছেলেদের সঙ্গী হয়ে নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। রাতের অন্ধকারে পাট খেতে শুয়ে 25 বছরের দুর্দান্ত ছেলেটির স্বাধীনতার স্বপ্ন হয়ে গেছে। বুড়ির ইচ্ছে করে সেই যৌবন ফিরে পেতে, সেই আশ্চর্য যৌবন যা শিরশির করে ওঠে বুড়ির অনুভূতি। কে যেন ওর গা ছুঁয়ে ভয়ানক শপথ করেছে, কারা যেন বুড়ির বুকের ওপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে, আর তখনই নাড়িতে গেঁথে থাকা কষ্ট মোচড় দিয়ে ওঠে। গরুটা নিজের কাছে ফিরে পাবার জন্য ব্যাকুল হয়। ও দ্রুত চলতে গিয়ে বাঁশের মুঠোয় হোঁচট খায়। বুড়ো আঙুলের নখ উল্টে যায়। রক্তাক্ত পা চেপে বুড়ি বসে পড়ে। হাতের কাছে শিয়াল মুথার পাতা ছিল, চিবিয়ে লাগিয়ে দেয়। ব্যথায় টনটন করে। পা টেনে উঠে দাঁড়ায় বুড়ি। গরুটা কাছেই ছিল, বেশি দূরে যায়নি। দড়িটা হাতের মুঠোয় ধরে ঘরে ফিরে আসে। কোনো রকমে ওটাকে সজনে গাছের সঙ্গে বেঁধে বারান্দায় চাটাইয়ের উপর শুয়ে পড়ে। মাথা কেমন জানি করছে, ব্যথা বাড়তেই থাকে। হঠাৎ মনে হয় কষ্টটা ওর ভালোই লাগছে। উপলব্ধি করল কখনো নিজের শরীরের ব্যথা যন্ত্রণার বদলে আনন্দ হয়। নইলে তরুণ টকবগে ছেলেগুলো গুলি খেয়েও হাসি মুখে মরতে পারত না। ওদের বুকের সুখ ভরা পদ্ম দিঘি স্বাধীনতার থই থই জলে উত্তাল হয়। বুড়ি রইসের দিকে তাকায়। ও আপন মনে হাসছে। রইস ওদের কথা মতো নয়, রইস ওদের কারো মতো নয়। ওর বুকে স্বাধীনতার পদ্ম দিঘি নেই। পদ্মের গন্ধে মাতাল হয়ে ও নির্দিষ্ট লক্ষ্যের দিকে দুর্দবনীয় রোষে ছুটে যায় না। ওর মুখের দিকে চেয়ে বুড়িকে এক অপরাধ বোধে পেয়ে বসে। মনে হয় হলদিগা ওদের চায় না। ওরা হলদিগার জন্য কিছুই করতে পারছে না। ওরা মা ছেলে কেবল খায় আর ঘুমায়, আর কোনো কাজ নেই। হলদিগার জন্য ওদের যত ভালোবাসায় থাকুক না কেন সব অর্থহীন। কলিম মরে গেছে, সলিম যুদ্ধে গেছে। বুড়ির মনে হয় এটুকুই যথেষ্ট নয়, কিছু করা দরকার, আরও বড় কিছু, অনেক বড় ত্যাগ। ওই যুদ্ধরত ছেলেদের মতো প্রাণের মায়া তুচ্ছ করা ত্যাগ, নিঃস্বার্থভাবে ছুটে গিয়ে বুক পেতে দেয়া। ঘুরে ফিরে আবার ভাবনা এসে আক্রমণ করে। হলদিগা বুঝি ঘৃণা করছে, অকেজো অকর্মণ্য বলে ঘৃণা। ওই বাঁশবন, খালের ধার, শিমুলতলা, স্টেশনের রাস্তা, সবখান থেকে ঘৃণার ধুলো উঠছে। সমস্ত শরীর ধুলোই ধূসরিত, বিশ্রী নোংরা চারিদিকে। বুড়ির শরীর কেমন করে, নখের ব্যথা ভুলে গিয়ে উঠে বসে। রইস উঠোনে নেমে গেছে। বাঘার পাশে বসে ওর লেজ নিয়ে নাড়াচাড়া করছে। খবর আসে অনেক। যুদ্ধ জোর বাড়তে থাকে। রমজান আলীর ঘরে বসে কখনো চুপি চুপি স্বাধীন বাংলা বেতারের অনুষ্ঠান শোনে ওরা। বুক ভরে ওঠে গর্বে আনন্দে। রমজান আলী চরমপত্র শোনার জন্য উন্মুখ হয়ে থাকে। বুড়ি সব কথা বুঝতে পারে না, তবু শুনতে ভালো লাগে। কি যেন জাদু আছে ওই সব কথায়। ইদানিং দিনের বেলায় গুলি গোলার শব্দ ভেসে আসে। একে দুয়ে গায়ের অনেক ছেলে চলে গেছে। মনসুরের মতো শান্তি কমিটির চেয়ারম্যানের ভয়ে ওরা মুখে বুড়ো আঙুল পুড়ে চুপ করে বসে থাকেনি। মনসুরের মতো লোকেদের বুকের জ্বালা বাড়িয়েছে। বুড়ির মনে হয় মনসুররা আর কয়জন, ওদের সংখ্যা হাতে গোনা যায়। কিন্তু সলিমরা অনেক। সলিম একটি ছেলেকে দিয়ে খবর পাঠিয়েছে, ও ভালো আছে। মাকে নির্ভাবনায় থাকতে বলেছে। মায়ের কাছে অনেক ভালোবাসা জানিয়েছে। আরও বলেছে একদিন ও স্বাধীন দেশের ছেলে হয়ে মায়ের সামনে এসে দাঁড়াবে। বুড়ির চোখে পানি আসে, আনন্দ হয়। সলিম যুদ্ধ করছে, এমন ছেলেই তো চেয়েছিল। অহংকারে মাথা উঁচু করে বিজয়ীর বেশে সে এসে দাঁড়াবে ওর সামনে। শুধু কলিমের নিরুপায় মৃত্যু ভুলতে পারে না। ও কোনো সুযোগ পায়নি। সুযোগ পেলে প্রতিশোধ নিয়ে মরত।
তবু নাড়িতে গেঁথে থাকা কষ্ট এখন আর তেমন কাঁদায় না, সাহস ভেঙে দেয় না। বুড়ির মনে জোর ফিরে আসে। মাঝে মাঝে গুলির শব্দ বুড়ির অসহ্য নীরবতা চনমনে ভরপুর করে দেয়। জল ছুপ ছুপ নদীর মতো মনে হয় নিজেকে, যে নদীর কানায় কানায় ভরা, যে নদীর মাঝে কোনো চর পড়েনি। বাঁশবনের মাথার উপর দিয়ে সাদা বক উড়ে যায়। শরতের আকাশ উজ্জ্বল নীল। বুড়ি খালের ধারে যায়, খালপাড়ে সাদা কাশফুল দেখে। কাশফুল তুলোর মতো ধবধবে নয়, ওর মধ্যে একটা রঙের আভা আছে, মনে হয় তুলোই ভালো। শিমুলের ডালে কিচির মিচির করে চড়ুয়ের ঝাঁক। কখনো খাকি পোশাক পরা লোকগুলো রাইফেল কাঁধে ঘুরে বেড়ায়। বুড়ির আর ভয় করে না, ওরাও ওকে কিছু বলে না। বুড়ি ভাবে, ওরা আমাকে আমল দেয় না, ওদের শত্রুর মধ্যেই গণ্য করে না। বুড়ি ডিমার শাক খুঁটতে খুঁটতে হাসে। ওরা বুঝতে পারে না বুড়ি বুকের মধ্যে কি বিরাট এক আগুনের পিণ্ড সাজিয়ে রেখেছে। মুহূর্তে ওটা দপ করে জ্বলে উঠতে পারে। ভিনদেশি দানবগুলো কখনো দেখেনি যে শুকনো বাঁশ পাতা কেমন দাউ দাউ করে জ্বলতে পারে। নদী নালা খালবিল জলাভূমির দেশ হলেও এর চরিত্র পাথুরে কাঠিন্য আছে। মানুষগুলো কেবল স্যাঁতস্যাঁতে জলাশয় নয়, সেখানে আগুনের সাথে একটা সহজাত সম্পর্ক আছে। আজকাল কেবলই ইচ্ছে করে রমিজার মাছ কাটা বটিটা দিয়ে সব কিছু কচু কাটা করে ফেলতে। অনেক অনেক রক্তের কথা মনে হয়। রমিজার মাছ কাটা বটি গা বেয়ে তাজা রক্ত ফটফটেই মাছের রক্তের স্রোত নামে। কলিমের রক্তের রেখা মাটির বুকে শুষে যায়। মার খাওয়া রমজান আলীর পিঠে রক্তের দাগ শুকিয়ে কালো হয়ে থাকে। জবাই করা কবুতরটা বুড়ির উঠোনে লাফায়, ওর পায়ের আঙুল উপড়ে গিয়ে রক্ত ছুটতে থাকে। বুড়ির মনে হয় কোনো ঘটনাই বিচ্ছিন্ন নয়। হলদিগার শরৎ এবার অন্য রকম। ওর মনের রঙের মতো বদলে গেছে ঋতু। ভর দুপুর ঝিমোয় না, পড়ন্ত বিকেল ক্লান্ত না। রাতের আধার বারুদের গন্ধের মৌতাতে মাতাল। হলদিগার নিশুতি রাত কবে ফুরিয়ে গেছে। ঝিঝি ডাকা জোনাক জ্বলা রাতগুলো এখন ফুটফাট ফাটে, তপ্ত কড়াইয়ে খই ফোটার মতো ফেটে ছিটকে ওঠে। রাতের হদিস খুঁজতে খুঁজতে বুড়ির চোখ এখন উৎসবহীন জেগে থাকে না। মনে হয় রাতগুলো এখন পাখা মেলে উড়ে যায়, শুধু আধারে নিঃশেষ হয় না। ওর জন্যে এক টুকরো সলতে আলো জেলে রাখে। সে আলোর রেখা ধরে ও হলদি গায়ের সীমানা পেরিয়ে যায়, অনেকের সঙ্গে মিলে মিশে যেতে পারে। যন্ত্রণা পাশে রেখে বুকের পদ্ম দিঘি ভেসে ওঠে। বুড়ির ক্ষোভের মোরগগুলো যেন এখন অন্য স্বরে ভোরের কথা ঘোষণা করে। ও বিছানায় শুয়ে শোনে, রইসের গায়ে কাঁথা টেনে দেয়। ওর জন্য বুকের ভেতর মমতা উথলে ওঠে। এখন রইস বুড়ির অনেক কাছের। রক্তের মধ্যে রইসের উত্তাপ, প্রতি রোমকূপে রইসের নিঃশ্বাস। ওর মুখ থেকে ঝরে পড়া লালা বুড়ির চেতনার গ্রন্থি নিবিড় করে। অনেক দূরে ফেটে পড়া পুলের শব্দ ওর হৃদয়ে জেগে থাকে। বুড়ি বোঝে না কেন ছেলেটা এমন করে টানছে। ওকে যত্ন করতে ভালো লাগে, গোসল শেষে চুল আঁচড়ে দিতে ভালো লাগে, ছড়িয়ে ছিটিয়ে ভাত খাওয়া দেখতে ভালো লাগে। হাঁ করে ঘুমিয়ে থাকা চেহারাটা বুড়ির চোখে অপরূপ। রোহিত যেন নতুন করে আবার বুড়ির কোলে ফিরে এসেছে। ওর শৈশবের দিনগুলো বিস্ময়, আনন্দ, উচ্ছ্বাস, নতুন মাতৃত্বের স্বাদ যেমন বুড়িকে মাতিয়ে রাখত, এখনও ঠিক তেমন লাগে। রইসও বুড়িকে তেমন করে আঁকড়ে ধরেছে। ও প্রায় রইসকে সঙ্গে নিয়ে বের হয়। ও সঙ্গে থাকলে বুড়ির অনুভূতি পাল্টে যায়। মনে হয় আমারও কেউ আছে, এমনি একটা বোধ ওকে ঘিরে থাকে। ও অসহায় হয় না কিংবা দারুণ একাকিত্ব বিমর্ষ করে রাখে না। খাকি পোশাক পরা লোকগুলোর সৈনিক চেহারা মুছে যায়।
বুড়ির হলদি গা তার নিজস্ব চেহারায় ওর সামনে দাঁড়িয়ে থাকে, যেন এখানে কোনো ভিনদেশীর আক্রমণ নেই, মৃত্যু নেই, রক্ত নেই, কান্না নেই। বুড়ির বুক চেপে আসে। আসলে তা নয়, শরতের হলদিকা আশ্বিনের শিশির গায়ে মেখে দুপুর রাতের ছেলেগুলোর স্বপ্ন হয়ে যায়। বুড়িও সেই স্বপ্নে অংশীদার। কখনো কখনো বুড়ি রইসের সঙ্গে কথা বলার চেষ্টা করে। ও রইস, রইস, তোর খুব কষ্ট না রে? তোর বুকে অনেক কথা, মুখে নেই, তুই কথা বলতে পারিস না। আমারও অনেক কষ্ট, আমি যুদ্ধ করতে পারি না। বোবা রইস হাঁ করে মার মুখের দিকে তাকিয়ে থাকে। কি কি দেখছিস? কি কথা বলার জন্যে বুকটা ফেটে যাচ্ছে তো? হ্যাঁ, আমারও এমনই হয়, কাউকে কিছু বোঝাতে পারি না। তুই যেমন আমিও তেমন। আমিও তোর মতো হাবা বোবা অকেজো, হলদিগার জন্য কিছু করতে পারলাম না। রইস গো গো শব্দ করে, মার হাত ধরে টানাটানি করে। পথে পথে দাঁড়াতে ওর ভালো লাগে না, বাড়ি যাবার জন্য তাগাদা দেয়। বুড়ি শিমুলতলা ছেড়ে উঠোনে দাঁড়ায়। পথ ঘাট শুকনো খটখটে, বাতাসে হিম হিম ভাব। কার্তিকের শুরু হয়েছে। শিমের মাচায় বেগুনের ফুল ঝকঝক করে। রইস একটা কঞ্চি দিয়ে ঘাস লতা পাতা খোঁচাতে খোঁচাতে পথ চলে। হঠাৎ করে বয়ে যাওয়া উত্তরে বাতাসের দিকে মুখ করে দাঁড়ায় বুড়ি। বাতাসটা গায়ে মেখে নিয়ে বলে, শীত আসছে রে রইস, শীতের রাতে ছেলেগুলোর বড্ড কষ্ট হবে। কেমন করে যে কি করবে ভেবে পায় না। রইস বুড়িকে ছেড়ে অনেকটা এগিয়ে যায়। ও বাড়ির কাছাকাছি চলে গেছে। বুড়ি দাঁড়িয়ে শিমের বেগুনি ফুল দেখে, মাচার ওপর ফিঙে ঝোলে। খেতে লাল শাকও হয়েছে প্রচুর। ওর মন কেমন করে। কলিম লাল শাক খুব পছন্দ করত। রইস হওয়ার আগে কলিম ওর সঙ্গী ছিল। বুড়ির হাত ধরে লাল শাক তুলতে যেত, বুড়ির সঙ্গে মার্বেল খেলত। বড় হবার পর বুড়ি খলুই জাল গুছিয়ে না দিলে মাছ ধরতে যেত না। বুড়ি তাড়াতাড়ি হেঁটে চলে আসে, ভাত রাঁধতে হবে। রইসের খিদে পেয়েছে। আজ হাঁড়িতে পান্তাও নেই। বারান্দার উপর ধপ করে বসে পড়ে। চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে যায়। পানি চিকচিক করে চোখের কিনারে। জল থই থই, নদী এখন চোখ দুটো। নদীর তীরে কাশবন, কাশবনে সাদা বক। সাদা বকের ধবধবে পালক। বুড়ির মনও এখন সাদা বকের ধবধবে পালক। রমিজা খবর পেয়েছে ওরা ভালো আছে। ছেলেটা খুব হাসি খুশি হয়েছে, কান্নাকাটি নেই। সারাদিন ধুলোয় খেলে, কথা বলার চেষ্টা করে। রমিজা অনেক পিঠে দিয়েছে বুড়ির জন্যে, মাছ পাঠিয়েছে, ডিম পাঠিয়েছে। কিন্তু পিঠে কে খাবে? পিঠে পাগল সলিম তো আর নেই। প্রতিদিন এক এক রকম পিঠে তৈরি হতো সলিমের জন্য। পিঠে না হলেও রমিজাকে বকাবকি করত। বুড়িকেও ছাড়ত না। সলিম এখন যুদ্ধ করছে। পিঠে খাওয়ার কথা এখন আর ওর মনে নেই। বিরাট সুখের প্রত্যাশায় ওরা ছোটোখাটো সব সুখের কথা ভুলে গেছে। বুড়ির মনে হলো রমিজা কি সলিমকে মনে করে এত পিঠে পাঠিয়েছে? বেচারি, কোনো খবরই পাচ্ছে না সলিমের। ও হয়তো ভাবছে কোনোদিন রাতের অন্ধকারে সলিম যদি চুপি চুপি ঘরে ফেরে। এখানে থাকতে রমিজা এই প্রত্যাশাই করত। এখানে থাকলে তবু ওর ভালো হতো না, হয়তো খুব ভালো হতো না। কী বা ভালো হতো? এখানে ওই লাল মুখ সৈনিকগুলো যেমন উৎপাত করে, কত লোক সরে গেল উত্তর থেকে দক্ষিণে, দক্ষিণের প্রত্যন্ত সীমানায়। বুড়ির বাড়ি থেকে সিকি মাইলের মধ্যে মিলিটারি ক্যাম্প। ওরা যখন যা খুশি তা করে। হুটপুট করে এসে হাঁস, মুরগি, গরু, ছাগল যেমন নিয়ে যায়, তেমন ডবকা মেয়েরাও যায় রশি বেঁধে টেনে নেওয়া ছাগলের মতো চেঁচাতে চেঁচাতে। বুড়ির এই ভেবে নিজেকে সান্ত্বনা দেয় যে রমিজা দূরে আছে, ভালোই আছে। কলিমের মৃত্যু সহ্য হয়েছে,
কিন্তু চোখের সামনে রমিজার কোনো দুর্ঘটনা সইবে না। ও ভালো থাকুক, ভালো।